আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের ভ্যাট ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় দিন। আজ আমরা তৃতীয় এপিসোড প্রস্তুত করব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে চান তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে রেগুলার আপনারা এই আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যান। আমি মোহাম্মদ আব্দুর রউফ। আমি আজ প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের ভ্যাট সিস্টেমে কাজ করছি। ভ্যাট সিস্টেমের বিভিন্ন দিকে পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি এক্সপ্লানেশন, বিভিন্ন বিষয়ে আমি কাজ করছি। তো আজ আমরা গত দুইটা এপিসোডে আমরা ডিসকাশন করেছিলাম। প্রথমে আমরা ভ্যাটের গুরুত্ব ডিসকাশন করেছিলাম, বাংলাদেশে ভ্যাট অ্যাওয়ারনেস বৃদ্ধি করার যে প্রয়োজনীয়তা সে বিষয়টা নিয়ে ডিসকাশন করেছিলাম। এরপর দ্বিতীয় এপিসোডে আমরা নতুন ভ্যাট আইনের যে উদ্দেশ্য সেটা নিয়ে গতকাল ডিসকাশন করেছিলাম। আজ আমরা নতুন একটা সাবজেক্ট ডিসকাশন করা শুরু করব। এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টটা নিয়ে আমরা বেশ কয়েকটা এপিসোড আমরা রেকর্ড করব। কয়েকটা এপিসোডে আমরা সাবজেক্টটা শেষ করব। এই সাবজেক্ট হলো উৎসে ভ্যাট কর্তন, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, আমরা সংক্ষেপে বলি ভিডিএস। আমাদের ভ্যাট সিস্টেমটাকে যদি আমরা ক্লোজলি দেখি তাহলে এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কন্টেন্টস আছে। একটা হলো রেয়াত নেওয়া, একটা হলো ভ্যাট অ্যাকাউন্টিং, একটা হলো রপ্তানি ফেরত প্রত্যর্পণ, একটা হলো রিফান্ড, একটা হলো তল্লাশি, আটক, বিচার, অ্যাপিল, এডিআর, একটা হলো উৎসে ভ্যাট কর্তন। এরকম আরও কয়েকটা কম্পোনেন্ট আছে আমাদের ভ্যাট সিস্টেমের। এরকম 10-12টা কম্পোনেন্ট নিয়ে আমাদের ভ্যাট সিস্টেম। এর ভিতরে আমাদের এই ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, উৎসে ভ্যাট কর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাট সিস্টেমের সাথে যারা কাজ করেন তাদের এটা খুব প্রয়োজন হয়। এটার গুরুত্ব বোঝাতে আমি একটা কথা বলবো, সেটা জানাই যথেষ্ট যে ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্সের গুরুত্ব কত। বর্তমানে মাঠ পর্যায়ে যে সমস্ত বিষয় নিয়ে ভ্যাট কর্মকর্তা এবং ভ্যাট দাতাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়, বা যে সমস্ত বিষয়ে বর্তমানে মাঠ পর্যায়ে অডিট আপত্তির সৃষ্টি হয়, তার অধিকাংশই উত্থাপিত হয় এই ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স থেকে। সঠিকভাবে ডিডাকশন করা হয়নি, অথবা আদৌ ডিডাকশন করা হয়নি, অথবা ডিডাকশন করা হয়েছে যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি, অথবা কম ডিডাকশন করা হয়েছে, এই সমস্ত প্রশ্ন নিয়েই বেশিরভাগ অডিট আপত্তি উত্থাপিত হয়। তো প্রথমে আমরা ডিসকাশন করব যে ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, ভিডিএস, উৎসে ভ্যাট কর্তন কি, কাকে বলে, এর ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা টিডিএস অনেকে বুঝি, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। টিডিএসটা আমি একটু এক্সপ্লেন করি, তাহলে ভিডিএসটা বোঝা সহজ হবে। টিডিএস হলো, ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে চাকুরি করেন, আপনি যে বেতন পান সেটা আয়কর স্ল্যাবের মধ্যে পড়ে। তো সরকার আপনার এমপ্লয়ারকে বলে দিয়েছে যে আপনাকে যখন বেতন দিবে তখন আপনার বেতন থেকে প্রত্যেক মাসে আয়কর কেটে রাখবে, আয়কর কেটে সরকারি কোষাগারে জমা দিয়ে দেবে। এভাবে 12 মাস আপনার বেতন থেকে আপনার এমপ্লয়ার আয়করের পরিমাণ কেটে সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছে। এরপর আপনি 12 মাস পর আপনি যখন ইনকাম ট্যাক্সের দাখিলপত্র দাখিল করেন, তখন আপনি হিসাব করেন যে আপনার এই বছরে মোট ইনকাম ট্যাক্স পেয়েবল হয়েছে কত। ধরুন আপনার ইনকাম ট্যাক্স পেয়েবল হয়েছে 1 লক্ষ টাকা, আর 12 মাসে আপনার এমপ্লয়ার আপনার বেতন থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দিয়েছে 60,000 টাকা। তাহলে এখন আপনি অবশিষ্ট 40,000 টাকা আপনি জমা দিবেন। এটা কেন করা হলো? এটা করার কারণ হলো যে সরকার মনে করে যে আপনি যখন স্বাভাবিকভাবে স্বাভাবিক সময়ে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করবেন, তখন আপনি যথাযথভাবে আপনার আয় ডিসক্লোজ করবেন না, আপনি ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। এই ধারণা থেকে
আপনার এমপ্লয়ারকে বলে দিয়েছে সরকার যে আপনার বেতন থেকে যেন আয়করটা কেটে নেয়। অর্থাৎ অর্থাৎ দাঁড়ালো কি? দাঁড়ালো হলো এই, যেখানে স্বাভাবিক সময়ে স্বাভাবিক পদ্ধতিতে আয়কর আহরণ করতে ঝুঁকি আছে, সেখানে এই আয়ের যেখানে উৎস, সেই উৎসকে বলে দেওয়া হলো যে আয় থেকে আয়করটা অ্যাডভান্স কেটে নিতে। আমরা মনে হয় ইনকাম ট্যাক্স রিডাকশন অ্যাট সোর্স বুঝতে পেরেছি, টিডিএস ট্যাক্স রিডাকশন অ্যাট সোর্স। ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স এই বিষয়টাও ঠিক এরকম। তো ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স এক্সপ্লেন করার আগে আমি ভ্যাট পরিশোধ করার সাধারণ যে পদ্ধতি সেটা একটু এক্সপ্লেন করব, তাহলে আমরা এই ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স এইটা আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। প্রত্যেকটা করের কতগুলো বৈশিষ্ট্য আছে, আয়করের কতগুলো বৈশিষ্ট্য আছে, কাস্টমস ডিউটির কতগুলো বৈশিষ্ট্য আছে, সাপ্লিমেন্টারি ডিউটির কতগুলো বৈশিষ্ট্য আছে, ভ্যাটের কতগুলো বৈশিষ্ট্য আছে। ভ্যাটকে বলা হয় ভোক্তা কর, ভোগ কর। এর অর্থ হলো ভ্যাট পরিশোধ করবেন ভোক্তা, আয়কর পরিশোধ করেন যিনি আয় করেন তিনি, কাস্টমস ডিউটি পরিশোধ করেন যিনি আমদানি করেন তিনি, সম্পূরক শুল্ক পরিশোধ করেন যিনি সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবা ক্রয় করেন তিনি, রোড ট্যাক্স পরিশোধ করেন যিনি রোডে গাড়ি চালান তিনি, হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন যার সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় কোনো স্থাপনা থাকে তিনি। একইভাবে ভ্যাট পরিশোধ করবেন হলো ভোক্তা, পণ্য বা সেবার ক্রেতা বা ভোক্তা ভ্যাট পরিশোধ করবেন। এ হলো সাধারণ কথা। এখন দেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ প্লেসে প্রত্যেক দিন লক্ষ লক্ষ ক্রয় বিক্রয় হচ্ছে, ক্রেতা বিক্রেতাদের ভিতরে লক্ষ লক্ষ ক্রয় বিক্রয় হচ্ছে। যখন বিক্রেতা বিক্রি করছে আর ক্রেতা ক্রয় করছে, ধরুন আপনি একটা দোকান থেকে কোনো কিছু ক্রয় করছেন, তো তখন আপনি মূল্যটা আপনি ক্রয়ের যে মূল্য সেটা আপনি বিক্রেতাকে দিয়ে দিচ্ছেন। তো ভ্যাট দেওয়ার দায়িত্ব আপনার, ক্রেতার দায়িত্ব ভ্যাট দেওয়ার। ভ্যাট হচ্ছে ক্রেতার বার্ডেন, ক্রেতা ভ্যাট পরিশোধ করবেন, এটা হলো ভ্যাটের বৈশিষ্ট্য। তো ওই মুহূর্তে আপনার পক্ষে কি সম্ভব সরকারি কোষাগারে এই ভ্যাটটা পরিশোধ করা? না, ওই মুহূর্তে আপনার পক্ষে সম্ভব না। সরকার ওই মুহূর্তে আপনার সামনে নেই, বা সরকারি কোষাগারে কোনো ব্যাংকে কোথাও যে এই ভ্যাটটা পরিশোধ করে আসা এটা অবাস্তব একটা ব্যাপার। এই জন্যে সরকার নিয়ম করেছে যে ক্রেতা যখন তার ক্রয়ের মূল্য পরিশোধ করবে বিক্রেতার কাছে, তখন ভ্যাটও একই সাথে বিক্রেতার হাতে দিয়ে দিবে। বিক্রেতাকে সরকার বলেছে যে তুমি তোমার বিক্রি করার সময় যখন তুমি মূল্য গ্রহণ করবা ক্রেতার কাছ থেকে, তখন তোমার মূল্যের পাশাপাশি তুমি ভ্যাটও গ্রহণ করে রেখে দিও, এরপর মাসের শেষে সরকারি কোষাগারে ভ্যাটটা জমা দিয়ে দিও। এই হলো ভ্যাট পরিশোধের সাধারণ পদ্ধতি, যে ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা মূল্য এবং ভ্যাট একসাথে বিক্রেতার কাছে দিবে, বিক্রেতা মূল্য তিনি রেখে দিবেন, আর ভ্যাট মাসের শেষে সরকারি কোষাগারে পরিশোধ করে দিবেন। এখানে একটা বিষয় আমরা জানতে পারি, সেটা হলো যে ভ্যাট বিক্রেতার বার্ডেন নয়, ভ্যাট হচ্ছে ক্রেতার বার্ডেন। বিক্রেতার উপরে এই ভ্যাট কালেকশন করা, হিসাবপত্র রাখা, সরকারি কোষাগারে পরিশোধ করা, এই দায়িত্বগুলো বিক্রেতাকে দেওয়া হয়েছে সরকারকে সহযোগিতা করার জন্য, ভ্যাট কালেকশনে সরকারকে সহযোগিতা করার জন্য। এই হলো ভ্যাট কালেকশন করার সাধারণ পদ্ধতি। তবে এর আগে আমি বলেছি, আমি যখন টিডিএস ডিসকাশন করলাম তখন আমি বলেছি যে সরকার মনে করে যে ভ্যাট ফাঁকি দেওয়া হবে বিক্রেতার কাছে, যে ভ্যাট পরিশোধ করে গেল, ভ্যাটটা প্রদান করে গেল ক্রেতা, সরকার মনে করে যে বিক্রেতা এই ভ্যাট সরকারি কোষাগারে জমা দিবে না, বিক্রেতা ভ্যাট ফাঁকি দিবে। এই জন্যে সরকার কতকগুলো ক্রেতাকে সরকার বলেছে যে তোমরা ক্রয় করার সময় সরাসরি বিক্রেতার হাতে ভ্যাটের অর্থটা দিও না, ভ্যাটের অর্থটা সরকারি কোষাগারে জমা দিয়ে দিও। তো এই কথা তো সমস্ত ক্রেতাকে বলা যাবে না, সমস্ত ক্রেতাকে তো ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা মানে একটা অবাস্তব ব্যাপার। তো কোন ধরনের ক্রেতাকে এটা বলা যায়? এটা সরকার বলেছে কয়েকটা ক্রেতাকে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সত্তা, স্থানীয় কর্তৃপক্ষ, এই সমস্ত, এই যে আমি যে কতগুলো সত্তাকে আমি উল্লেখ করলাম, এই সত্তাগুলোকে সরকার বলে দিয়েছে যে ক্রয় করার সময় ভ্যাট বিক্রেতার হাতে না দিয়ে সরকারি কোষাগারে জমা দিতে। এই যে প্রতিষ্ঠানগুলোর আমি উল্লেখ করলাম, এদেরকে বলা হয় উৎসে কর্তনকারী সত্তা, উইথহোল্ডিং এন্টিটি। এদেরকে দায়িত্ব দেওয়া হলো এই কারণে যে এই প্রতিষ্ঠানগুলো একটা ফর্মাল স্ট্রাকচার আছে, এই প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে, তাদের অ্যাকাউন্টিং ম্যান পাওয়ার আছে, তাদের পক্ষে ভ্যাট বিক্রেতার হাতে না দিয়ে ভ্যাটটা হিসাব করে যথাসময়ে সরকারি কোষাগারে পরিশোধ করা তাদের পক্ষে সহজ। ভ্যাট ফাঁকি দিয়ে তাদের নিজস্ব কোনো লাভ নেই। এই সমস্ত প্রতিষ্ঠানে যারা চাকুরি করেন, যারা এই কাজগুলো করেন, ক্রয়ের মূল্য পরিশোধ করেন, তাদের ভ্যাট ফাঁকি দিয়ে তাদের ব্যক্তিগত কোনো লাভ নেই। তাই তারা সঠিকভাবে এই হিসাব করে সরকারি কোষাগারে ভ্যাট পরিশোধ করবেন বলে আশা করা হয়, বিশ্বাস করা হয়। তাই তাদেরকে বলা হলো যে তোমরা যখন পারচেজ করবা তখন মূল্য বিক্রেতার কাছে পরিশোধ করতে হবে এবং ভ্যাট বিক্রেতার হাতে দিতে হবে না, ভ্যাট সরকারি কোষাগারে প্রদান করতে হবে। তবে আবার সব ক্ষেত্রে ভ্যাট সরকারি কোষাগারে প্রদান করতে বলা হয়নি, কারণ সব ক্ষেত্র ঝুঁকিপূর্ণ না। যেখানে ঝুঁকিপূর্ণ না, যেখানে স্বাভাবিকভাবে ক্রেতার কাছ থেকে ভ্যাট নিয়ে সরকারি কোষাগারে পরিশোধ করবে বলে সরকার মনে করে, সেখানে উৎসে কর্তনের পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। এই জন্য সকল ক্রয়ের ক্ষেত্রে এই উৎসে কর্তনকারী কর্তৃপক্ষের সকল ক্রয়ের ক্ষেত্রে সরকার উৎসে ভ্যাট কর্তন করতে বলেনি। সরকার যে ক্রয়গুলোকে সরকার মনে করে ঝুঁকিপূর্ণ, যেখানে ভ্যাট ফাঁকি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, শুধুমাত্র সেই ক্রয়গুলোর ক্ষেত্রে সরকার নিয়ম করেছে যে মূল্য পরিশোধের সময় উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ ভ্যাট উৎসে কেটে রেখে সরকারি কোষাগারে পরে পরিশোধ করে দিবে। এই হলো আমরা এতক্ষণ ডিসকাশন করলাম যে ভ্যাট পরিশোধের স্বাভাবিক পদ্ধতি কি, আর আমরা ডিসকাশন করলাম যে উৎসে কর্তনের পদ্ধতি কি, আর আমরা ডিসকাশন করলাম যে কোন কোন অফিস, দপ্তর, প্রতিষ্ঠানকে এই উৎসে ভ্যাট কর্তন করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা উল্লেখ করলাম যে উৎসে ভ্যাট কর্তন করার দায়িত্ব হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, এনজিও এবং মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি, উৎসে কর্তনকারী সত্তা। এই সমস্ত প্রতিষ্ঠানে যারা ক্রয়, বিলস পেয়েবল, অডিট, এই সমস্ত সেকশনে কাজ করেন, তাদের এই ভিডিএস সংক্রান্ত বিষয়ে খুব ভালো ধারণা থাকা খুব দরকার। যারা সরকারি অফিসার, যারা রিটার্ন গ্রহণ করেন, যারা রিটার্ন চেক করেন, তাদেরও এই উৎসে ভ্যাট কর্তন সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকুরি করেন, উৎসে কর্তনকারী সত্তা যারা চাকুরি করেন এবং এর বাইরেও অন্যান্য প্রতিষ্ঠানেও যারা চাকুরি করেন, প্রাইভেট সেক্টরের ভ্যাট ম্যানেজার যারা, তাদেরও এই উৎসে ভ্যাট কর্তন সম্পর্কে খুব পরিষ্কার স্পষ্ট ধারণা থাকা দরকার। কোথায় ভ্যাট কাটতে হবে, কোথায় ভ্যাট কাটতে হবে না, কতটুকু কাটতে হবে, কাটার পরে কমপ্লায়েন্স কি, রিটার্নে কোথায় প্রদর্শন করতে হবে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। আজ আমরা উৎসে ভ্যাট কর্তন সম্পর্কে কতগুলো ইন্ট্রোডাক্টরি কথা বললাম। এরপর আমরা আরও 2-3টা এপিসোডে আমরা এই উৎসে ভ্যাট কর্তন আমরা শেষ করব। এরপর আমরা আলোচনা করব উৎসে ভ্যাট কর্তন কোথায় কোথায় করতে হয়, কোথায় কোথায় করতে হয় না, উৎসে ভ্যাট কর্তন কারীর দায়িত্ব কি, যিনি সরবরাহ করলেন তার দায়িত্ব কি, এবং এর সাথে আরও কতগুলো রিলেটেড বিষয়। আমি আশা করছি আরও
3-4টা এপিসোডে আমরা উৎসে ভ্যাট কর্তনটা আমরা শেষ করতে পারবো। তো প্রিয় দর্শক, আজ আমরা প্রায় শেষ করে ফেলেছি। আজ আমরা উৎসে ভ্যাট কর্তনের প্রাথমিক বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আগামী দিন আমরা উৎসে ভ্যাট কর্তনের অন্য বিষয়গুলো আমরা আলোচনা করব। আশা করছি আমাদের এই ভ্যাট সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা এনজয় করছেন। আগামীতে আমরা আরও গুণগত মানসম্পন্ন ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে পারবো বলে আমরা আশা করি। আমাদের সর্বশেষ আমাদের উদ্দেশ্য হলো যে দেশের মানুষের মধ্যে ভ্যাট বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, ভ্যাটের যতটুকু জ্ঞান যার দরকার তার কাছে ততটুকু জ্ঞান পৌঁছে দেয়া। আমি বিভিন্নভাবে আমি কাজ করি। আমি বিশেষ করে ভ্যাটের ট্রেনিং দিই। তো ট্রেনিং দিতে যে দেখলাম যে খুব বেশি মানুষকে ট্রেনিংয়ে আনা যায় না, ট্রেনিং দিতে যে আমি খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি না। তো এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচুর মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তো এখন এই জন্যে এই ভ্যাটের এডুকেশনের বার্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি যে ভ্যাটের জ্ঞান যার যতটুকু দরকার সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। আমরা দেশে একটা আধুনিক এবং আদর্শ ভ্যাট ব্যবস্থা স্থাপন করতে পারবো, যেখানে থাকবে না কোনো অনিয়ম, যেখানে থাকবে না কোনো ভ্যাট ফাঁকি, যেখানে থাকবে না কোনো ভ্যাট ভীতি। সরকার সঠিক পরিমাণ ভ্যাট পাবে, জনগণ সহজভাবে সঠিক পরিমাণ ভ্যাট দিবে, প্রচুর রাজস্ব আহরণ হবে। সেই রাজস্ব দিয়ে সরকার বড় বড় প্রকল্প গ্রহণ করতে পারবে। 2041 সালের মধ্যে আমরা একটা সুখে সুন্দর উন্নত দেশে পরিণত হব। আমরা যেন এই উদ্দেশ্য আমরা সাধন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। অনুগ্রহ করে আপনারা যারা রেগুলার আমাদের এই কন্টেন্টগুলো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজকের মধ্যে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।